বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকের গল্পটা অনেক মজার হতে চলেছে। গল্পটি শুনে তোমাদের হয়ে যাবে। আমি সুস্মিতা। আমার বয়স তেমন হয়নি। আমার মাথা 13 বছর বয়স। আরে 3 বছর বয়সে আমার পরিবারের দায়িত্ব আমাকে নিতে হয়। প্রিয় বন্ধুরা, আমি একটি গ্রামের মেয়ে এবং অত্যন্ত দরিদ্র ফ্যামিলির মেয়ে। আমরা মোটে 5 বোন ও 2 ভাই ছিলাম। অর্থাৎ আমাদের ফ্যামিলিটা অনেক বড় ছিল। কিন্তু আমরা দরিদ্র ফ্যামিলি ছিলাম। আর আমি সবার বড় বোন ছিলাম। বড় হলে কি হবে, আমার বয়সটা তোমার হয়নি। কিন্তু কিছু করার নেই। তাই কেমন জানি নিজের উপর প্রেসার মনে হতে লাগল। যে একে তো আমরা 5 ভাই বোন, তারপরেও বাবা অনেক গরিব। অর্থাৎ আমাদের বাবা সংসার তালাতে তো অনেক হিমশিম খেত। আর আমি ফ্যামিলির বড় মেয়ে হওয়ার কারণে নিজেকে আর বুঝতে পারছিলাম না। তাই বাধ্য হয়ে গার্মেন্টসে চাকরি নেওয়ার সিদ্ধান্ত নেই এবং পরবর্তীতে আমি গ্রাম ছেড়ে ঢাকায় চলে যাই। একটি গার্মেন্টসে চাকরি করা শুরু করি। আর ওই গার্মেন্টসের একটি সুপারভাইজার আমার খুব সুসম্পর্ক গড়ে ওঠে। যেহেতু দেখতে শুনতে আমি খুব সুন্দর ছিলাম, সুপারভাইজার চাকরি ক্ষেত্রে আমাকে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে এবং কিছু কাজ না করলেও আবার টাইম দিত। তখন আমি বুঝতে পারলাম যে সুপারভাইজার কেন আমাকে এত সুযোগ সুবিধা দিচ্ছে। নিশ্চয়ই আমার প্রতি তার কোনো উদ্দেশ্য আছে। তা না হলে আমাকে এত সুযোগ সুবিধা দিবে কেন? আরও তো অনেক মেয়ে আছে, তাদের তো এত সুযোগ সুবিধা দেয় না। যেহেতু সে আমাকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, তাই আমি সবসময় ভাবতাম সে আমার কাছে কি চাইতে। সে অনেক সময় বলছে, তোমার একটা কাজ করার দরকার নেই, পূর্ণচন্দ্রকে তো ঠিকমতো কাজ করছে। আর কেউ যদি তোমায় কিছু বলে তাহলে আমাকে জানিও। আমি বুঝলাম সুপারভাইজার আমার প্রতি কোনো অন্য উদ্দেশ্য আছে। পরবর্তীতে যখন করোনা আসার সময় হয়ে আসলো, তখন আমাদের গার্মেন্টস থেকে অনেক কর্মী ছাঁটাই করে দিল। আর তার মধ্যে আমি পড়ে গেলাম। তখন আমার সেই সুপারভাইজার আমার প্রতি অনেক মায়া হল এবং সে আমাকে তার নিজের খরচ হইলে বানান পাঠিয়ে দিল। কিন্তু আমার সাথে তোমার বয়স হয়নি। বাইরে যেতে হলে 1-8 বছর বয়স লাগে। আর তার সুপারভাইজার আমার বয়সটা বাড়িয়ে দিল। আমার বয়স ছিল মাত্র 3 বছর, আর 3 বছর থেকে 8 বছর বানিয়ে নিল। কিন্তু আর এই লেবানন গিয়ে আমার জীবনে ছোট্ট এক দুর্ঘটনা। লেবাননে একটি বাসা বাড়িতে আমি কাজ পেলাম। সেই বাড়ি তো আমার যে শেখ ছিল তার 3 ছেলে এবং সে নিজে এবং তার 4টা বউ ছিল। প্রথমে আমি বুঝতে পারিনি যে তাদের কেন 2-3টা করে বউ হয়। পরে বুঝতে পারলাম তাদের অনেক, তাই তারা 2-3টা করে বিয়ে করে এবং তাদের পুরা বিয়ে করার অনুমতি দেয়। কারণ সে একা এত সামাল দিতে পারে না। তাইলে বান্দার পরেও শেখ এবং 3 ছেলের নজরে আমি পড়ে গেলাম। কিন্তু প্রথম টাইমে আমি জানতাম না যে প্রবাসে সাধারণত মেয়েদের সাথে এরকম করা হয় এবং কিছু বলাও যায় না। যদি কিছু বলে দেই তাহলে বিভিন্ন রকমের মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়। এ বিষয়টি আমি অন্যান্য প্রবাসী মেয়েদের থেকে জানতে পারলাম। তো যাই হোক বন্ধুরা, এরপরে সংযুক্ত আরব আমিরাতে শেখ এবং তার 3 ছেলের তোমাকে আমি পড়ে গেলাম। এমনকি তারা বিভিন্ন স্থানে বেড়াতে গেলে আমাকে গাড়িতে করে নিয়ে যেত। ওদেরকে বলতেছে ওকে দরকার আছে বিভিন্ন রকমের চা নাস্তা বানানোর জন্য। এই বলে আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেত। এখন করতে করতে এক সময় তারা আমার দিকে অন্যরকমভাবে চেয়ে থাকত এবং বলতো, কুল্লু বাঙালি মিয়া মিয়া, অর্থাৎ তারা বলতো যে প্রত্যেকটা বাঙালি মেয়ে অনেক সুন্দর। একদিন তারা আমাকে নিয়ে 2 দিনের সফরে বের হল। সেদিন শুধু শেখ ছিল, তার ড্রাইভার আর আমি। তারপরে আমি আর সে পিছনে সিটে বসলাম আর ড্রাইভার গাড়ি ড্রাইভ করে থাকল। এক পর্যায়ে শেখ আমার দিকে অদ্ভুতভাবে চেয়ে থাকতে শুরু করল। কিন্তু আমি কিছু বলতে পারলাম না। কারণ এর আগে আমি শুনেছি যে প্রত্যেকবারে কাজের মেয়েরাই তাদের শেখ কথা শুনে থাকে। যদি তাদের কথা না শুনি এবং পুলিশকে ইনফর্ম করে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়। তাই আমি এই ভয় পেয়ে আমি তাকে কিছু বলতে পারিনি এবং বলার সুযোগ দেয়নি আমায়। আর গাড়ির মধ্যে একটা পর্দাটা নিয়ে দেয়। আমি তাকে জিজ্ঞেস করলাম, পর্দাটা নিচ্ছেন কেন গাড়িতে? সে বলে, সামনে মরুভূমি, প্রচণ্ড বাতাস আসতে পারে। আমি তার কথা শুনে প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। কিন্তু ভয় পেয়ে কোনো লাভ হয় নাই। তখন আমার কাছে পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। মনে হচ্ছিল আমি আর পৃথিবীতে বেঁচে নেই। এতটা কষ্ট এবং অসহ্যকর মনে হচ্ছিল। কিন্তু সে এ বিষয়ে কোনো খেয়াল করল না।
আমি বেঁচে আছি নাকি মরে গেছি এ বিষয়ে তার কোনো খেয়ালই রইল না। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে গেলাম। প্রায় ৩ ঘণ্টা পর আমার হুঁশ আসল। আমি দেখলাম আমার অবস্থা একদম কাহিল। অর্থাৎ আমার শরীর এমন হলো উঠে দাঁড়ানোর মতো শক্তি ছিল না আমার। কিন্তু কিছু করার নেই, নিজের শেখ বলে কথা। আর আমাদের আজকের সফরটা ছিল প্রায় ৬০০ কিলোমিটার দূরে। ওর ৭০০ কিলোমিটার সফর অবস্থা শেখ আমার সাথে। তারপর আমি যখন একটি নির্দিষ্ট স্থানে পৌঁছালাম, তারপর আমি সেই স্থানে পৌঁছানোর পর অসুস্থ হয়ে পড়ে গেলাম। তারপর লেবাননের শেখ আমাকে একটি প্রাইভেট মেডিকেলে হসপিটালে ভর্তি করল এবং ২ দিনের মধ্যে আমাকে সুস্থ করে তুলল। অবশেষে আমার সেখান থেকে ফেরার সিদ্ধান্ত নিলাম এবং আমরা আবার গাড়িতে উঠে বসলাম। কিছুক্ষণ আসার পর সে আমায় বলল, কেমন লাগছে আজকের সফর? সে গাড়ির আবার পর্দা টাঙিয়ে দিল। তখন আমি শিখে অনেক অনুরোধ করলাম, আপনি পর্দা টানলে আমার খুব ভয় করেন। আমি তার অনেক হাতে পায়ে ধরলাম, কিন্তু সে কোনোভাবে আমার কোনো কথা মানল না। সে বলে, দেখো, তুমি এখানে চাকরি করতে এসেছ, তাই আমরা তোমাকে যেভাবে বলি সেভাবে তোমাকে চলতে হবে এবং সকল কথা রাখতে হবে। আমি বুঝতে পারলাম শেখ আমার কথা রাখবে না। তারা যা বলে তাই মানতে হবে। তারা বলে সেখানে চাকরি করতে গেলে তাদের এটাই নিয়ম। এভাবে আমরা বাড়িতে আবার চলে আসলাম। কিন্তু বাড়িতে আসার পরেও কোনো রেহাই পেলাম না, কারণ শেখের ৩ ছেলেকে দেখে আমার অনেক ভয় লাগত। সেই ৩ ছেলের কোনো কাজকর্ম ছিল না, শুধু বাসায় বসে টিভি দেখত আর আড্ডা করত। আর তার বাবার বড় বিজনেস ছিল। বাবা সারাদিন তারে বিজনেসে সময় দিতে। প্রিয় বন্ধুরা, যখনই তার বাবা দিনের বেলায় তার ব্যবসা কাজে চলে যেত, আর আমায় তখন বলত, এই বাঙালি আমাদের ৩ ভাইয়ের কথা রাখতে হবে। আর বলত, যদি বাবাকে কিছু বলিস তাহলে তোর চাকরি চলে যাবে। কিন্তু তারপরে কিছু করার ছিল না, কারণ আমি দেশে চলে আসতে পারব না। দেশে গিয়ে কি করব, কারণ আমি দরিদ্র ফ্যামিলির মেয়ে। বাড়িতে গেলে আমার পরিবারের বোঝা হয়ে দাঁড়াব। তাই যাতে পরিবারে বোঝা না হয় এজন্য চাকরি করতে চাই। প্রিয় বন্ধুরা, এভাবে সংযুক্ত আরব আমিরাতে শেখ এবং তার ছেলেরা সবসময় আমার দিকে এক অন্যরকম দৃষ্টিতে চেয়ে থাকত। সেটা আমার ভালো লাগত না। কিন্তু ওরা বলে যে চাকরি করতে হলে আমাদের সকল কথা রাখতে হবে। আমি তাদের ছেলেদের দেখে ভয়ে সব সময় লুকিয়ে লুকিয়ে থাকতাম। আমি বাসার সকল কাজকর্ম করে যখন রুমে শুতে গেলাম, আমার ২ দিনের জার্নিতে শরীর অনেক খারাপ ছিল। তাছাড়া অজ্ঞান অবস্থায় ৩ দিন ছিলাম। কিন্তু শেখ তার কোনো টাকা পয়সার অভাব ছিল না। যাই হোক, রাতে আমার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছিল। আমি মাথা ব্যথা যখন শব্দ করতে লাগলাম, তখন শেখের ছেলে আমার রুমে আসলো আর আমায় বলে, তুই কি বেশি অসুস্থ? আমি বললাম, হ্যাঁ, আমিও খুব অসুস্থ। আমার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে। আমি তাকে বললাম, আপনাকে দেখলে আমার ভয় লাগে। আপনি চলে যান রুম থেকে। আপনি রুমে থাকলে আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়ব। শেখের ছেলে আমার মুখে এরকম কথা শুনে রাগান্বিত হয়ে গেল। আমায় বলল, আমার বাড়িতে থেকে চাকরি করিস? তুই একটা চাকরানি হয়ে আমার ঘর থেকে আমাকে রুম থেকে বাইর হতে বলছিস? তো সাহস তো কম নয়। আমি শেখের ছেলের কথা শুনে ভয় পেয়ে গেলাম। আমি শেখের ছেলেকে বললাম, আমার ভুল হয়ে গেছে। আমার মাথা ব্যথায় কোনো হুঁশ ছিল না, আর মুখে যাই তাই বলে ফেলেছি। আপনি কিছু মনে করবেন না, আমি আপনার কাছে ভুল স্বীকার করছি। শেখের ছেলে তখন আমায় বলল, ঠিক আছে, আমি তোকে এবারতে রাখব। কিন্তু আমার কিছু নিয়ম আছে আর সে নিয়ম তোরে পালন করতে হবে। আমি তাকে বলেছিলাম, আপনার সকল নিয়ম আমি অক্ষরে অক্ষরে পালন করব। তাও আপনি আমায় এ চাকরি থেকে বসা করবেন না। শেখের ছেলে তখন আমায় বলল, ঠিক আছে, আজ রাতে ১২টা বাজলে আমার রুমে কিছু কাজ পড়ে আছে, সেগুলো তোর করতে হবে। আমি তখন শেখের ছেলেকে বললাম, দেখুন, আজ আমি অসুস্থ। কাল আমি আপনার রুমের সকল কাজ করে দেব। সে তখন আরও রাগান্বিত হয়ে বলল, আমি বলছি, আজই আমার রুমে প্রচুর কাজ পড়ে আছে, সেগুলো এখনই তোর করতে হবে। মনে মনে চিন্তা করলাম, কেন তাকে রুম থেকে বের হতে বললাম? নিজের বিপদ নিজে ডেকে এনেছি। আমি আরও একবার থেকে অনুরোধ করলাম, আজ আমার শরীরটা ভালো নেই, মাথা ব্যথা করছে। তখন সে বলল, আমার রুমে মাথা ব্যথার ওষুধ আছে, খাওয়ার সাথে সাথে ভালো হয়ে যাবে। এখন ঘড়িতে 11:30 বাজে। আমি আমার রুমে ওয়েট করছি। তোকে যেন ৩-০ মিনিট পর আমার রুমে দেখি।
আমি শেখের ছেলের কথা শুনে বললাম, ঠিক আছে আপনি যান, আমি আসতেছি। তারপর যখন রাত 12টা বাজল আমি ভয়ে ভয়ে তার রুমে গেলাম। আর মনে মনে চিন্তা করতে লাগলাম, আজ কপালে কি আছে কে জানে। যাই হোক, শেখের ছেলের রুমে গেলাম। তারপর তাকে জিজ্ঞেস করলাম, স্যার কি কাজ পড়ে আছে? তখন শেখের ছেলে বলল, আজ থেকে রাত 12টা থেকে শুরু করে ভোর 4টা পর্যন্ত তোর এই রুমে ডিউটি। আমি শেখ ছেলেকে বললাম, দিনেও ডিউটি রাতে ডিউটি, তাহলে আমি ঘুমাবো কখন? শেখর ছেলে বল, ভোর 4টা থেকে সকাল 8টা পর্যন্ত। আমি যদি এখন মানা করি তাহলে হয়তো আমার চাকরি থাকবে না। আর তাই তার এই নতুন নিয়ম মেনে নেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি তখন শেখর ছেলেকে জিজ্ঞেস করলাম, আপনার রুমে রাত সময় কি কাজ করতে হবে? তখন সে বলল, আমি যদি তোকে বলি তুই শুয়ে থাক তাহলে তুই চুপ করে শুয়ে থাকবি, কোনো কথা বলতে পারবে না। আমি শেখর ছেলেকে বললাম, শুয়ে থাকলে কি আমার ডিউটি হবে? সে বল, শুয়ে থাকার পর আমি তোকে যা আদেশ করি তাই তোর পালন করতে হবে। আমি আনতাম তা করে বললাম, ঠিক আছে আপনি যা বলবেন তাই হবে। তবে আজ আমি অনেক অসুস্থ। আজকে রাতটা আমার রুমে ঘুমাতে দিন। কাল থেকে আমি আপনার রুমে দায়িত্ব পালন করব। আপনি যা বলবেন তাই হবে। শেখের ছেলে আমায় বলল, ঠিক আছে ঘুমা, আজকে তোকে সুযোগ দিলাম। শেখের ছেলের কথা শুনে আমারও একটু স্বস্তি মনে হল। আমি আমার রুমে ঘুমাতে গেলাম। আমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। এরপর আমার সাথে যা ঘটেছিল তাতে আমার বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে ফেলেছি। তারপর থেকে প্রতি রাতে শিক্ষার ছেলে তার সমস্ত চাহিদা আমার সাথে পূরণ করত। বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্তই। তবে একটা কথা তোমাদের বলতে চাই, দারিদ্র্য হওয়ার কারণে আমাকে এমন পথ বেছে নিতে হয়েছে। তোমরা কেউ এমন কাজ ভুলেও করবে না। যদি গল্পটি ভালো লাগে তাহলে আমরা ফ্রেন্ডকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।